এটাই সেই বেহুলা ও লক্ষিন্দারের বাসর ঘর। এই বাসর ঘরেই বাসর হয়েছিল বেহুলা লক্ষিন্দারের। হয়তো এখানেই বেহুলা লক্ষিন্দার বাসর করেছিলেন এবং এই ঘরের কোনো এক ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করে লক্ষিন্দারকে দংশন করে লক্ষিন্দারের মৃত্যু হয় এই ঘরেই। দেখুন সেই ঘরের ইটগুলো, সেই ইতিহাসগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষজন অনেকেই তাদের স্মৃতিগুলো রেখে গেছে। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি শায়দার হাসান। বন্ধুরা, বাংলা ইতিহাসের লোককথা গাথা বেহুলা লক্ষিন্দারের ভালোবাসার কথা এবং গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর সম্পূর্ণ সঠিক ইতিহাস আমরা অনেকেই জানি না। বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের ঘটনা নিয়ে কতই না রহস্য লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। জানি ভারত ও বাংলাদেশে রচিত হয়েছে কত শত নাটক আর সিনেমা। তাই তো আজকে আমরা দেখতে যাচ্ছি বগুড়া জেলার গোকুল নামক এলাকায় অবস্থিত বেহুলা লক্ষিন্দারের সেই বাসর ঘরটি, এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রহস্যময় ঘটনার পুরো ইতিহাস। বগুড়া শহর থেকেই আমরা এখন যাচ্ছি সেই বেহুলা ও লক্ষিন্দারের বাসর ঘরের থেকে। বগুড়া শহর থেকেই বেহুলার বাসর ঘরের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, যা বগুড়ার গোকুল নামক এলাকাতে অবস্থিত। আর সেখান থেকে মহাস্থানগড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। মহাস্থানগড় যাবার আগেই গোকুল নামক এলাকাতে রয়েছে লোককথার রহস্যময় বেহুলা ও লক্ষিন্দারের সেই বাসর ঘরটি, যা গোকুল মেদ নামেও পরিচিত। আমরা বাইক থেকে বগুড়া শহরের আধুনিক স্থাপত্যগুলো দেখছি আর ছুটে চলছি আজকের আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এরপর হাইওয়ে থেকে নেমে গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা মেট্রো পথ ধরে খানিকটা সামনে এগোতেই আমরা পেয়ে গেলাম লোকমুখে প্রচলিত সেই বেহুলার বাসর ঘরটি। এর ভেতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। দেশি দর্শকদের জন্য বর্তমান টিকিট মূল্য 30 টাকা। তাই আমরা টিকিট কেটেই ভেতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই গোকুল মেধে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের সামনে। আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এটাই সেই জায়গা, যে জায়গার ইতিহাস মানুষকে মন্ত্রে মুগ্ধের মতো এখানে টেনে নিয়ে আসে। তো আমরা এখন সেই স্থাপনার উপরে যাব এবং পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, এবং এই জায়গার সেই রহস্যময় ইতিহাস, সেই ভালোবাসার করুণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমরা সেই ক্ষয়ে যাওয়া ইটের উপর দিয়ে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা সেই জরাজীর্ণ রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠছি। এখানে অনেক উঁচু জায়গা, অনেক কষ্ট করে উঠতে হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জায়গাটা কত সরু, এবং সেই জরাজীর্ণ সেই রাস্তা, সেটা বেয়ে বেয়ে উপর দিকে উঠতে হচ্ছে। এবং একদম সেই উপরে সেই চূড়াতেই রয়েছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। ইতিহাসে যে কথাগুলো, যে লোককথাগুলো এখনো ইতিহাসে রয়ে গেছে বেহুলা লক্ষিন্দারের সেই বাসর ঘর, আমরা সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর দেখার জন্য একদম দেখতে পাচ্ছেন আমার পিছনে সে নিচ থেকে আমরা উপরে উঠে আসলাম। আমার পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের মূল অংশ। একদম কেন্দ্রবিন্দুতে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এটাই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নামে পরিচিত। অনেকে বলে থাকেন ঠিক এই জায়গাতেই বাসর হয়েছিল বেহুলা ও লক্ষিন্দারের, এবং যার জন্যই কিন্তু মানুষজন এখানে ছুটে আসেন এই জায়গাটা দেখার জন্য। এই জায়গার ইতিহাস অনেক পুরনো ইতিহাস, এবং এই ইতিহাসের খোঁজেই আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি রয়েছে এবং এই জায়গার কি ইতিহাস, কেন জায়গাটা বিখ্যাত, এবং মানুষজন কেন এখানে আসেন। এই পুরো ইতিহাস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নিয়ে সেই রূপকথা, সেই লোককথা, সেই বাংলার ইতিহাস জেনে আসি। প্রাচীন লোকগাথা বেহুলা ও লক্ষিন্দারের প্রেম কাহিনীর কথা কে না জানে। বেহুলা লক্ষিন্দারের প্রেম কাহিনী নিয়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে কত শত নাটক, সিনেমা আর যাত্রাপালা। ইতিহাস খুঁজলে পাওয়া যায় মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম বেহুলা লক্ষিন্দারের উল্লেখ পাওয়া যায়।
তাদের এই করুণ ভালোবাসার গল্পটি আজও রহস্য হয়ে আছে হাজারো মানুষের মনে। বেহুলা ছিলেন চাঁদ সওদাগরের ছোট পুত্র লক্ষিন্দারের স্ত্রী। চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার পূজা করতেন না। অন্যদিকে দেবতা শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী বা সাপদেবী, কিন্তু পৃথিবীতে তখন কেউ তার পূজা করত না। তার পিতা শিব তাকে বলেন, যদি কোনো শিবের উপাসক প্রথম মনসা পূজা করেন তাহলে তার পূজা পৃথিবীতে প্রচলন করা সম্ভব। তখন মনসা দেবী লক্ষিন্দারের পিতা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। ফলে মনসা রাগে ক্ষুব্ধ হয়ে চাঁদ সওদাগরকে অভিশাপ দেয় যে তার সবগুলো পুত্র সাপের দংশনে মারা যাবে, এবং একে একে লক্ষিন্দার ব্যতীত চাঁদ সওদাগরের 6 জন পুত্র সাপের ছোবলে মারা যায়। তারপর গণকেরা ভবিষ্যৎবাণী করে জানায় যে লক্ষিন্দারও বাসর ঘরে সাপের দংশনে মারা যাবে। তাই তো বেঁচে থাকা একমাত্র পুত্র লক্ষিন্দারের বিয়েতে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে চাঁদ সওদাগর এমন একটি ঘর নির্মাণ করে যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুমকিতে ভয় পেয়ে বাসর ঘর তৈরির কারিগর ঘরে ছোট্ট একটি ছিদ্র রেখেছিল। ওই ছিদ্র দিয়েই সাপ হয়ে প্রবেশ করে মনসা দেবী লক্ষিন্দারকে দংশন করে হত্যা করে। আর তখনকার নিয়ম ছিল, কেউ সাপের দংশনে মারা গেলে তাকে কোলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হতো। তাই মৃত লক্ষিন্দারকে নিয়ে বেহুলা 6 মাস যাবৎ কোলার ভেলায় চড়ে ভাসতে থাকে। গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে ভালো করার জন্য ভেলায় চড়ে ভাসতে থাকেন। এরপর নানা ঘটনার পর বেহুলার স্বামীর প্রতি ভালোবাসার ভক্তি থেকে সন্তুষ্ট হন মনসা দেবী, এবং বেহুলার অনুরোধে তার শ্বশুর চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হলে তখন মৃত লক্ষিন্দার আবারও তার জীবন ফিরে পান। প্রাচীন এই লোকগাথা বেহুলা ও লক্ষিন্দারের ভালোবাসার সেই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় এখানে। এটাই সেই বেহুলা ও লক্ষিন্দারের বাসর ঘর। এই বাসর ঘরেই বাসর হয়েছিল বেহুলা লক্ষিন্দারের। হয়তো এখানেই বেহুলা লক্ষিন্দার বাসর করেছিলেন, এবং এই ঘরের কোনো এক ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করে লক্ষিন্দারকে দংশন করে লক্ষিন্দারের মৃত্যু হয় এই ঘরেই। দেখুন সেই ঘরের ইটগুলো, সেই ইতিহাসগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষজন অনেকেই তাদের স্মৃতিগুলো রেখে গেছে। সেই স্মৃতি বিজড়িত জায়গাতেই অনেকেই এসে ঘুরতে এসে দর্শন করতে এসে অনেকে নিজের নাম অনেক কিছু লিখে গেছেন। সেই ইটগুলো দেখুন, সেই স্থাপনা, সেই শত শত বছর আগের সেই স্থাপনাগুলো দেখুন, দেখতে পাচ্ছেন সেই স্থাপনাগুলো কত শত বছর আগের স্থাপনা। বলা হয় যে এখানেই নাকি বাসর হয়েছিল বেহুলা লক্ষিন্দারের। লোকমুখে এটাই প্রচলিত আছে, এবং আমি সেই বাসর ঘরেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার পাশে যে কূপটা দেখতে পাচ্ছেন, এটা একটা কূপ ছিল। বলা হয় যে এই কূপেই লক্ষিন্দার তিনি স্নান করতেন, এবং স্নান করে তিনি শুদ্ধ হতেন। এই জায়গাটাতেই লক্ষিন্দার বসবাস করতেন, এবং এটা মূলত ছিল অনেকে বলেন এটা বাসর ঘর, যদিও অনেকে বাসর ঘর বলে থাকেন, কিন্তু এটা আসলে একটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা বাথরুম হতে পারে বা সেই সময়ের গোসলখানা হতে পারে। এই কূপটা দেখতে পাচ্ছেন, এই কূপ থেকে পানি নিয়ে লক্ষিন্দার তিনি স্নান করতেন, গোসল করতেন। দেখতে পাচ্ছেন একদম কূপের আকৃতিতে কূপটা বন্ধ করে রাখা হয়েছে। এখানে সেই সময় কূপটা প্রচলন ছিল, এবং এই কূপ থেকে পানি ওঠানো হতো। এবং এই ইতিহাসের টানে ইতিহাস দেখতে অনেকেই আসেন। আসলে অনেকে অনেক কথা বলে ইতিহাসের, যদিও কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। মানুষের মুখে প্রচলিত কথাগুলোই আমরা জানি, এবং এই পর্যন্তই আমরা যতটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা কথা মানুষের লোকমুখে প্রচলিত কথাগুলো। বন্ধুরা, আমরা এখানে এসে অনেক মানুষের, অনেক দর্শনার্থীদের অনেক প্রতিক্রিয়া শুনলাম। কেউ এই ইতিহাসকে বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। অনেকের অনেক মত, অনেক কথা। এই জায়গাটাকে নিয়ে অনেকগুলো মত প্রচলিত আছে। ঐতিহাসিকদের মতে এই জায়গা কেউ বলেছেন এটা বৌদ্ধ মঠ, এখানে বৌদ্ধদের উপাসনায় ছিল এখানে। আবার কেউ কেউ বলছেন যে এটা ছিল সেই মহস্থানগড় বা পুণ্ডবর্ধন নগরীর যখন রাজধানী ছিল, সেই রাজধানীর পর্যবেক্ষণ নগরী। এখান থেকে পর্যবেক্ষণ করা হতো যাতে করে সেই মহস্থানগড় বা পুণ্ডবর্ধন নগরী বাহিরের শত্রু দ্বারা আক্রমণ না হতো, আক্রমণ যেন না হয়, সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। আর লোকমুখে প্রচলিত যে এটা বেহুলার বাসরঘর, এখানে বেহুলা লক্ষিন্দারের বাসরঘর হয়েছিল। আমি শুরুতেই বলেছি এটার দালিলিক কোনো প্রমাণ নেই। আমরা লোকমুখে প্রচলিত যে কথাগুলো শুনেছি বা যে ইতিহাসটুকু জানি,
সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সত্য মিথ্যা, ইতিহাসের সত্য মিথ্যা আসলে খুঁজে বের করা খুবই দুর্বিষহ ব্যাপার। আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যেই এটি নির্মিত হয়, যা সেন যুগেরও অনেক আগের ঘটনা। 1934 থেকে 1936 সালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই স্থাপনাটি আবিষ্কৃত হয়। এখানে বিভিন্ন মাপের 172টি কক্ষ বা কুঠুরি রয়েছে। কক্ষগুলো দেখতে 3 কোণা বিশিষ্ট। বিখ্যাত পর্যটক হিউয়েং-সান এটিকে একটি বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিকগণ এটিকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করেছেন। বলা হয় এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুণ্ড্রবর্ধনকে বাহিরের শত্রু থেকে রক্ষা করার জন্য। তবে সবকিছুকে ছাপিয়ে সেই লোককথার বেহুলা ও লক্ষ্মীন্দারের বাসরঘর হিসেবেই এই জায়গাটি অধিকভাবে পরিচিত। তাই তো মন্ত্রমুগ্ধের মতো ইতিহাসের রোমাঞ্চকর জায়গাটি মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। ঐতিহাসিক এই জায়গাটি দেখতে এসে অনেকেই অনেক মন্তব্য করেন। তবে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে লিখে জানাবেন।